পেজ চেঞ্জ করলাম। আমি বলেছিলাম মুর্শিদ কুলি খানের পর তার জামাই সুজাউদ্দিন সিংহাসনে বসল। এই সুজাউদ্দিন এই ভদ্রলোক কিন্তু একটা প্লেজার, রয়্যাল প্লেজার যেটাকে বলে, তার মধ্যে উনি থাকতেন। এবং শুধু তাই নয়, উনি অনেকটাই মোহাম্মদ, কি বলবো, আমাদের মোহাম্মদ বলবো না, আমাদের মুর্শিদ কুলি খানের নিয়ম নীতি মেনেই চলতেন। উনিও কিন্তু একইভাবে ব্রিটিশদের বলেছিল দুর্গ নির্মাণ করা যাবে না, দস্তক তোমার অপব্যবহার, মানে দস্তক আমরা দেব না, তোমাদের ফিট এন্ড লাইসেন্স না দিয়ে তোমাদের রেভিনিউ দিয়েই কাজ করতে হবে। কিন্তু সুজাউদ্দিনের সময় একটা ঘটনা ঘটলো। সুজাউদ্দিনের সময় কিছু লোক ভিড় করতে শুরু করলো এই বাংলাতে। এবং কি হলো, সেই সময়টা এই যে হাজী আহমেদ, বসন্ত রায়, যারা বহরমপুরে গেছো তারা দেখেছো কি হলো, এদের একটা আগমন ঘটলো। আর একটা হচ্ছে বিহার। ওড়িশা বিহার এই দুটো যদি যুক্ত হয় তাহলে কি পরিমাণ রেভিনিউ হবে, এটার চিন্তার ব্যাপার। তাহলে এখানে আগে যেটা দেখতাম আমরা, সুবেদার, আর একটা থাকতো কি সুবেদারের সঙ্গে দিওয়ান। সুজাউদ্দিন এই দুটো জায়গা তোমার মোগলদের থেকে পেয়েছিলেন, ঠিক যেমন ভাবে পেয়েছিলেন আমাদের এই ভদ্রলোক। এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলেও তিনিও কিন্তু রেভিনিউ কালেকশন ভালো করতে পারতেন, এবং সেই হারে তাকে মোগল দরবারে পাঠাতে হয়নি। আমি একটা কথা বলেছিলাম যে রয়্যাল প্লেজার এই একটা ব্যাপার ছিল, এবং যার জন্য কি হলো, তার স্ত্রী এবং পুত্রের সঙ্গে তেমনভাবে বনিবনাও হলো না। এবং যখন সুজা চলে গেল, সুজার পরবর্তী তার ছেলে সরফরাজ। সরফরাজ যখন এলো, তাই না, সেখানে কিন্তু আমরা অনেকগুলো ঘটনা দেখতে পেলাম। কিরকম? সরফরাজ তখন নতুন লোক যাদের এনেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আলীবর্দী খান। আলীবর্দী খানের দাদা কে ছিল? হাজী আহমেদ। এবং খুবই অ্যাক্টিভ ছিল কারা? জগৎ শেঠরা। ঠিক সরফরাজের সময় কি করলো, ওরা রাষ্ট্রের মধ্যে একটা ষড়যন্ত্র শুরু করলো। এবং রাষ্ট্রের মধ্যে ষড়যন্ত্র শুরু করায় ঠিক করে ফেললো যে এই নবাবকে আমরা রাখবো না, এবং জনগণের কাছে এটাই কিন্তু স্প্রেড করতে হবে যে ইনি যোগ্য নন। ভালো কথা। এবং সেই মতো করে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিরিয়ার যুদ্ধ, ব্যাটেল অফ গিরিয়া। (1740), তাই তো? এই যে গিরিয়ার যুদ্ধ যখন হলো, সেই গিরিয়ার যুদ্ধে আমাদের হেরে গেল কে? সরফরাজ। সরফরাজ হেরে গেল, এবং জিতলো কে? জিতলো হচ্ছে আলীবর্দী। এবং সঙ্গে সঙ্গে নবাব হলেন আমাদের আলীবর্দী খান।